আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমি কেন ফিরে আসি আমার পাখিটার জন্য। ও খুব কষ্ট হবে, আমাকে ছাড়া থাকতে পারবে না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে জীবনে ক্যানভাসের জীবনের গল্পে। আজকে আমাদের সাথে আছেন মিস সাথী। ওনার জীবনে ঘটে যাওয়া খুবই করুণ একটি জীবনের গল্প, ভালোবাসার গল্প আমরা আজকে ওনার কাছ থেকে জানবো এবং সম্পূর্ণ বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে কী এমন ঘটনা ঘটেছিল যার জন্য উনি আজও অনেক কষ্ট পায়। তো চলুন কথা বলি ওনার সাথে। হ্যালো সাথী আপা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার জীবনে যে একটি ঘটনা আপনি আমাকে বলেছিলেন যে আপনি একজনকে ভালোবাসতেন, তো আজকে সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি শেয়ার করতেন, আমাদের সাথে শেয়ার করতেন, তো কিভাবে আপনি শেয়ার করতে যাচ্ছেন সেটা? আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে, তার ভেতরে সব থেকে বেস্ট পেইনফুল যে ঘটনাটা সেটা হচ্ছে রিলেশনশিপ নিয়ে। আমি একটা রিলেশনে জড়িয়ে পড়েছিলাম, অ্যান্ড দেন সেখান থেকে আমি বের হয়েও আসছি। এই ঘটনাটাই আমি একটা রিলেশনে জড়িয়েছিলাম, প্লাস ওখান থেকে কিভাবে আমি সরে আসছি, অ্যান্ড সেটাই আপনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন। জি জি, তো শুরু করতে পারেন সাথী আপা। জি, আমাদের রিলেশনটা শুরু হয়েছিল ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, সরাসরি না। আচ্ছা আচ্ছা, একটা ভাইয়ার মাধ্যমে ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। দেন আস্তে আস্তে ওর সাথে একটা ভালো বন্ধুত্ব হয় আমার। এটা কতদিন আগে? এটা 2018 সালের ঘটনা। 2018 সাল, এখন 2021 সাল চলছে। আচ্ছা, পরে কি হয়েছিল? 2018 সালের জানুয়ারি মাস থেকে ওর সাথে আমার ফেসবুকে চ্যাটিং হতো। তো তখন থেকে আমি ওকে ভালোভাবে চিনতাম না, জাস্ট ফেসবুক ফ্রেন্ড হিসেবে মাঝে মধ্যে হাই হ্যালো রিপ্লাইটা দেওয়া লাগতো, দিতাম আর কি। ওভাবে কথা বলতাম না। তো আস্তে আস্তে আর কি একটা ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা হয় মূলত এসে 18 সালের মে মাসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মে মাসে। এপ্রিলের 28 তারিখে ওর সাথে আমার ফার্স্ট ইমোতে কথা হয়। আমার ফ্যামিলির ফিনান্সিয়াল প্রবলেমের কারণে ওর সাথে একটু ওর কাছে হেল্প চাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন বাসা নেয়, তো অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্সটা ওভাবে আপুর কাছে ছিল না। আচ্ছা আচ্ছা, আর আমার ফ্যামিলির অবস্থা বরাবরই সবসময় অসচ্ছলতা ছিল, যার কারণে আমাকে ফিনান্সিয়াল সাপোর্টের দরকার ছিল। সেই মুহূর্তে আব্বুর পক্ষে দেওয়া পসিবল ছিল না, আমাদের পক্ষেও ওভাবে পসিবল ছিল না। আমি কোনো জবও করতাম, তো তখন আমি আচ্ছা, এর ভিতরে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে তখন কি করতেন? আমি জি, আপনি কি স্টুডেন্ট ছিলেন বা? হ্যাঁ, আমি স্টুডেন্ট। আমি সবেমাত্র ইন্টার দিয়ে আর কি ভার্সিটিতে। আচ্ছা 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 আচ্ছা, দেন ওর সাথে আমার কথা, আমি ওকে এই মতে নক দিই। তার আগে ওর যে ভাইয়াটার মাধ্যমে আমার পরিচয়, তাকে আমি নক দিয়েছিলাম যে এরকম আমার কিছু হেল্প লাগবে, তো আপনি কি দিতে পারবেন? উনি আমাকে বলেছিল যে ওর সাথে যোগাযোগ করো, আমার ভাইয়ের সাথে যোগাযোগ করো, ও কাউকে না করে না। তো আমি সেই আশা নিয়ে তাকে ইমোতে নক দিই। তো আনফর্চুনেটলি আমি তাকে ইমোতে পাই না। একদিন পরে সে আমাকে রিপ্লাই করে। দেন আমি তাকে সমস্যাটা বলে যে এরকম আমার কিছু টাকা লাগবে, যদি হেল্প করতে পারেন তাহলে একটু উপকার হতো। তো মে মাসের 2 তারিখে সে আমাকে সামথিং কিছু টাকা পাঠিয়ে দেয়, কিন্তু শর্ত দিল। তখন আপনি করে বলতাম, আপনি আমাকে কিছু টাকা হেল্প করতে পারবেন, আমি তাহলে আমরা নতুন বাসাতে উঠতে পারতাম। সে কি করতো? তখন ভাড়ানি থাকতো, এখনো সে ভাড়ানি আছে। আচ্ছা আচ্ছা, ওখানে বাহারানি বাহিরের দেশে থাকতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে তো পরে এসে আমাকে বলে একটা শর্ত আমি দিতে পারি। তো বলছে, আমি বললাম কি শর্ত? বলছে যে আমাকে সেটা ফেরত দেওয়া যাবে না। তো বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমার সময় মতো আমি ফেরত দিয়ে দেবো। তো আমি রাজি না হই না। পরে উনি বলছেন ফেরত যদি দেন তাহলে আমি দেবো না। তো এরকম একটা শর্ত দিয়েছিলাম, আমারও টাকাটার খুব দরকার ছিল। তাই আমি বললাম ঠিক আছে, আমি রাজি, আপনি পাঠিয়ে দেন। পরে সে পাঠিয়ে দিয়েছে। এইভাবে আমার একটা সাপোর্ট পেলাম। দেন তার সাথে তার প্রতি একটা ভালো লাগা কাজ করলো, যে মানুষটা আপনার পাশে ছিল, আপনাকে হেল্প করেছে, আপনার বিপদে আপনাকে সাপোর্ট দিয়েছিলেন। জি জি, তারপর? সে বরাবরই আমাকে সাপোর্ট দিয়েছে, মিথ্যা বলবো না। আচ্ছা আচ্ছা, তো 5 তারিখে কি 7 তারিখে, তারপর আর কথা হয় না। 5 তারিখে কি 7 তারিখে রাতের বেলা আমাকে নক দিয়েছে।
আপনি বলতেছে কি অবস্থা, কেমন চলতেছে সব কিছু। তো আমি বললাম যে হ্যাঁ সব কিছু ভালো চলতেছে, আপনার কি অবস্থা। আমি নিজের থেকে কথা বলতাম মাঝে মধ্যে যে আপনি অনেক ভালো সাপোর্ট করেছেন আমাকে। তখন বললাম যে ঠিক আছে। তো উনি আমাকে বললো যে একটা কথা বলে। বললাম কি? বলতেছে যে আপনি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন, আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি? অফকোর্স, আপনি যেহেতু আমার বিপদের সময় পাশে আছে, আমার বিপদের সময় বন্ধুই পাশে থাকে, অন্য কেউ থাকে না। তো আপনি আমার মানে অলরেডি আপনি আমার ফ্রেন্ড হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা। তো এটা বলছে। তো তখন তো সে বাহিরেই ছিলেন, বাহারাইনেই ছিলেন। বাহারে নিয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপর? তো সে আমাকে ফার্স্ট টাইম 17 কি 18 তারিখে মে মাসে সে আমাকে ফার্স্ট টাইম প্রপোজ করে যে সে আমার সাথে রিলেশনশিপে যেতে চায়। আচ্ছা আচ্ছা, সে আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমাকে এভাবে আমি বলেছিলাম যে দেখুন আমি দেখতে ভালো না। সে ভাবতো আমি মজা করতেছি। তো বললাম দেখেন আমি দেখতে ভালো না, দ্বিতীয় কথা হচ্ছে আমার এই গায়ের রংটা নিয়ে অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে আমার। আচ্ছা, আপনাদের ভিডিও যে কথা চলতো, ফোনে যে কথা হতো, এই মধ্যে কথা হতো, তখন কি ভিডিও কলে কি সে আপনাকে দেখতেন, বা ভিডিও কলে কথা হতো? কখনো ভিডিও কলে কথা বলা। আচ্ছা, অনলি অডিও কলে আপনার সাথে কথা হতো? আচ্ছা আচ্ছা, তারপরে? আমি যখন এভাবে বললাম তো আমার কাছে ছবি চাইলো। আমি বলছি আমি ছবি উঠাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ছবি দিতে পারবো না। আপনি যদি এভাবে কথা বলতে চান বলতে পারেন, আর উইদাউট রিলেশনশিপ আমি আপনার সাথে কথা বলতে চাই, তা নাহলে ফ্রেন্ডশিপটাও থাকবে না। আচ্ছা আচ্ছা, তারপর? তো বলতেছে যে আমি বললাম যে আমাকে তাহলে সময় দিতে হবে। ঠিক আছে, যে আমি এটা নিয়ে চিন্তা করবো। আর আপনিও দেখেন যদি আপনি আপনার ফ্যামিলির সাথে যদি মানায় নিতে পারেন আচ্ছা তাহলে আচ্ছা, আমি রাজি আছি, সমস্যা নেই। বলছিস ঠিক আছে, আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, পরে কি হয়েছিল? পরে আমাকে বলছিল কতদিন সময় লাগবে, তাই আমি বললাম যে 7-8 বছরের মতো সময় লাগতে পারে, কারণ আমার জীবনের স্বপ্ন অনেক বড়, আমার জীবনের লক্ষ্যটা অনেক বড়। যেমন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো, আমি সেই স্বপ্নটা পূরণ করব। দেন আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করবো। উনি বলছে না আমার সাথে রিলেশন করতে হবে, আমি পাশে আছি। সে আমাকে প্রমিস পর্যন্ত করেছিল যে কখনো সে আমাকে ছেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এরকম সে এরকম চলতে থাকে, ভালো মন্দ খোঁজ খবর নেয়। তবুও কেন জানি না আমার মন ফেরে না যে আমি ওনার প্রতি দুর্বল হবো বা এসে আমি তাকে সাড়া দেবো। ভালো লাগতো না তা না, ভালো লাগতো, কিন্তু ভয় হতো যে আমি আমার গায়ের রঙের জন্য না আমাকে আবার রিজেক্ট হতে হয়, কারণ এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। সেপ্টেম্বরে ফার্স্ট আমি তাকে রিপ্লাই দিই। এই 3 মাস না 4 মাস, যাই হোক এই কয়টা মাস সে নিজের থেকে অনেকবার বলছে যে আমি বুঝি তুমি আমাকে ভালোবাসো। তখন আমি তুমিতে আসছি, আপনি থেকে তুমিতে আসছি। আচ্ছা আচ্ছা, তো তখন আপনি কিছুটা নরম হয়ে আসছেন তার? কারণ সে আমার প্রচুর খেয়াল রাখতো। আচ্ছা আর আচ্ছা, আমার ফ্যামিলিতে অনেক সমস্যা থাকে, তো সাপোর্ট দিতেন আপনাকে? শর্ট মা ঘরে অনেক সমস্যার মধ্যে দিয়ে থাকতে হতো। সে আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট দিত, ফিনান্সিয়াল সাপোর্ট দিত। আমি না চাইতে সে আমাকে দিত, আমি চাইতাম না, আমার নিজের কাছে লজ্জা লাগতো তার কাছে বলতে। আচ্ছা আচ্ছা, তো অনেকটাই আমি তাকে যতদিন বলি না আমার মনে হয় ততদিন বোধহয় সব কিছু ঠিকই ছিল। আমি তাকে এক প্রকার এতটা ভালোবেসে ফেলছি না বলে পারি না, মানে এতটা পরিমাণ ভালোবাসছি যেটা বোঝাতে পারবো না, কারণ ও অলরেডি আমার মন জয় করে নিচ্ছে। আচ্ছা, ওর কেয়ার, ওর ভালোবাসা সব কিছু আমাকে এতটা বানাই ফেলছে যেটা আপনাকে সম্পূর্ণভাবে দুর্বল করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, এটা তো অনলি আপনার সাথে ফোনেই কথা হতো, বাট প্র্যাকটিক্যাল সামনাসামনি তো কখনো সে আপনার সামনে আসেনি। আচ্ছা আচ্ছা, পরে কি হয়েছিল? পরে আমি আবার মাথায় একটা সমস্যা হচ্ছে যে আমার ব্রেনের সমস্যা হয়, টিউমার ছিল মাথায়? আচ্ছা আচ্ছা, টিউমার হয়েছিল। এটা জানতে পারছি পরে। এটা আপনি জানতে পেরেছেন পরে? হঠাৎই আমার মাথা যন্ত্রণা করতো ওর সাথে কথা বলতে বলতে। ও পাগলের মতো কাঁদতো যে তোমার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, তুমি ডাক্তারের কাছে যাও। পরে মামার সাথে কথা বললাম, মামা আমি আব্বুর সাথে কথা বলেছি এর আগে। আব্বু বলছে এটা জাস্ট না খাওয়ার জন্য এরকম অবস্থা, কখনো কখনো গ্লুকোজের অভাবে এরকম সমস্যা হয় যেটা মাথায় এফেক্ট করে। তো
তো আমার কেন জানি সব কিছু মানে স্বাভাবিক মনে হচ্ছিল না। পেইনটা হতো এই সাইড থেকে, মানে মাথার পিছন সাইড, পিছন সাইড থেকে আপনার ব্যথা হতো। আচ্ছা আচ্ছা। তো আমি ভাবতাম যে হয়তো বা সাইনোসাইটিসের সমস্যা কিংবা মাইগ্রেনের পেন হতে পারে। তো মাইগ্রেনের ওষুধ খাইছি, ডাক্তার বলছে যে মাইগ্রেনের সমস্যা হতে পারে। আমি চিকিৎসা নিয়েছি নিউরোসায়েন্সে আগারগাঁও। তো ওখানে টেস্ট দিয়েছিল আমাকে এমআরআই করার জন্য। তো এমআরআই করার মতো আমার কাছে ব্যালেন্স ছিল না, আব্বুর কাছেও ছিল না, ফ্যামিলি টান মানে ফ্যামিলি খুব ক্রাইসিস ছিল তখন। আচ্ছা আচ্ছা। আমি ও শোনার সাথে সাথে বলছে আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি চেক আপ করে দেখো। টেস্টগুলো করানোর জন্য আপনাকে টাকা পাঠাবে। সাথে পাঠিয়ে দিয়েছি। এমআরআই করার পরে ধরা পড়ছে যে আমার ব্রেন টিউমার। ওহো। তো এটা লাস্ট পর্যায়ে, মানে এর আগে আমার ব্যথা করতো, আব্বুকে বলতাম এমন ব্যথা করতো যে আমার নাকদমুক্ত রক্ত চলে আসতো, এরকম অবস্থা। আমি সহ্য করতে পারতাম না, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, মানে এত পরিমাণ পেন হতো যে আমি সহ্যই করতে পারতাম না, পাগলের মতো দেয়ালে মাথা ঢোকাইতাম। আচ্ছা আচ্ছা। তো ডাক্তার বলছে যে ইমিডিয়েট যদি অপারেশন করা হয় তাহলে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। এমন একটা পর্যায়ে চলে গেছে তখন আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ি। এই যে যখন জানতে পারলাম টিউমার, তখন আরো বেশি টেনশনের কারণে ওটা আরো মারাত্মক হয়ে গেছে। ব্রেনে প্রেশার ক্রিয়েট করছে, করার কারণে ওটা হচ্ছে যে একবারে লাস্ট পর্যায়ে চলে আসছে, হয় বাঁচবো না হয় মরবো, এরকম একটা অবস্থা। তো ও পাগলের মতো আমাকে পাগলের মতো বলতো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যেভাবে হোক তোমার ট্রিটমেন্টটা করো, ঠিক আছে। আমি নিউরোসায়েন্সে ভর্তি হই, ওখানে আমার চিকিৎসা, আমার মামা আমাকে ভর্তি করে। দেন বলছে যে ব্রেনের চিকিৎসা তো আমাদের মানে ঢাকাতে, মানে আমাদের বাংলাদেশে খুব একটা ভালো হয় না। আচ্ছা আচ্ছা। তো আমাকে বলে যে ইন্ডিয়াতে যেতে। এটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ সেপ্টেম্বর মাসের ঘটনা, সেপ্টেম্বরের শেষের দিকে। আচ্ছা আচ্ছা। পরে শেষের দিকে যে 25-26 তারিখে ডাক্তার বললো যে ডাক্তাররা হচ্ছে ইন্ডিয়ার, আপনার হচ্ছে কোথায় যেন একটা কি একটা জায়গা, নাম অতটা মনে নেই, আমার মামা ছিল। আচ্ছা আচ্ছা। পরে কি হয়েছিল? ও বলছে যে ইন্ডিয়ার ডক্টরের সাথে হচ্ছে আপনার কথা বললো। হ্যাঁ, ভিডিও কনফারেন্সে কথা বললো। জি। তো আমার রোগ মানে ট্রিটমেন্ট সম্পর্কে মানে কিভাবে কি করতে হবে না, তো করার পরে বলছে যে ঠিক আছে, এটা ইন্ডিয়াতে ভালো ট্রিটমেন্ট হবে, আপনারা যদি চান আমাদের বাংলাদেশের ডক্টর রেফারেন্সে ইন্ডিয়া যেতে পারেন, ঠিক আছে, মেডিকেল বিষয়ে। আমার পর মা বললো যে কীরকম খরচ হতে পারে, তো খরচ হয়েছে প্রায় 10-12 লাখ টাকার মতো। তো আমার হচ্ছে যে পাসপোর্ট ভিসা সব কিছু আমার মামা করাইছে। গিয়েছিলাম আমি, মামা, আমার আব্বু আর মামি, কয়েকজন গেছিলাম। ইন্ডিয়াতে গেলেন আপনার ট্রিটমেন্টের জন্য? যাওয়ার আগের দিন 5 তারিখে গেছি। 5 তারিখে 4 তারিখে রাতের বেলা ওর সাথে আমার কথা হয়েছে। সেদিন আমার ও একটা মেয়ের ঘটনা বলছিল, না তার আগেই বলছিল, সরি একটা ঘটনা স্কিপ করা হয়েছে। সেটা হচ্ছে যে ও আমাকে একটা মেয়ের নাম বলতো, যেটার সাথে তার নাকি ফ্রেন্ডশিপ। আমি বিশ্বাস করতাম, আমার মনে হতো ও যেভাবে কথা বলতো আমার মনে হতো ওদের রিলেশনশিপ আছে এরকম। আচ্ছা ঠিক আছে, মানে খুব ক্লোজ ভাবে কথা বলতে। আচ্ছা, ক্লোজ বলার বাইরে। আচ্ছা আচ্ছা। আমি কি বলবো, আমি জাস্ট সেদিন সাথে ব্যস্ত, আমি ওকে বললাম যে পাখি বলে ডাক্তার, পাখি আমি তো কালকে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। যদি ডাক্তার বলছিল যে বাচ্চার সম্ভাবনা আছে কিনা, তার মানে তারা সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। এমন একটা পরিস্থিতির ভিতরে ছিলাম যে হয় বাঁচতে পারি না মরতে পারি, একটা অবস্থা। আমি বলছি পাখি আমি যদি ফিরে না আসি আমাকে ক্ষমা করে দিই। সেদিন ও খুব কান্না করছে, বলছে তুমি ফিরে আসবে, আমার ভালো, তোমার হৃদয়ের ভালোবাসে, তুমি ফিরে আসবে, টেনশন করো না, সব ঠিক হবে, ঠিক আছে। তারপর থেকে আমি 5 তারিখে হচ্ছে ইন্ডিয়াতে যাই। যাওয়ার পরে সবসময় ধর্মের একটা যেটা আইসিইউ এ রাখা হয়েছে আমাকে, কোনোরকম ফোন এলাম না, আমি ওর সাথে কোনোরকম কন্ট্যাক্ট করতে পারি না। আমার অপারেশনটা হয়েছে 7 তারিখে। আচ্ছা আচ্ছা। 7 তারিখে অপারেশন করার আগে হচ্ছে আমাকে একটা ইনজেকশন করা হচ্ছে, যেটা হচ্ছে ঘুমের, ঠিক আছে, ব্রেনের অপারেশন না, হ্যাঁ, খুব মারাত্মকের জন্য মানে ঘুমের অপারেশন ইনজেকশন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। ঘুমানোর আগে আমার আব্বু, আম্মু, ফ্রেন্ড সার্কেল, আমার কারোর চেহারা চোখের সামনে ভাসে না, শুধু একটাবার
চোখের সামনে আসছে যে পাখি রে, তোকে কি শেষবারের মতো দেখতে পারবো না। খুব ইচ্ছা যাচ্ছিল যে একটাবার যদি পাখিটাকে দেখতে পেতাম। সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমি যেন ফিরে আসি আমার পাখিটার জন্য। ও খুব কষ্ট হবে, আমাকে ছাড়া থাকতে পারবে না। তারপরে 3 দিন আমার কোনো জ্ঞান ফিরে নেই। ওটাই ছিল আমার শেষ চিন্তা ভাবনা। আমি যে ফিরে আসবো এটার কোনো রকম ছিল না। আমার জ্ঞান ফেরার পর আমি স্বাভাবিক পর্যায়ে আসছি প্রায় 15-20 দিন পর, ঠিক আছে? কিন্তু আমি আমার বাবার কাছে শুনি যে আমার জ্ঞান ফিরছিল 3 দিন পরে। আমি কাউকে চিনতে পারতাম না, শুধু একটা নামই করতাম যা, শুধু ওই একটা মানুষের নামটা আমার মাথায় ছিল, মনে ছিল। বাবা মা আমার কারো কথা মনে ছিল না। আমি ওর বাবাকে চিনতে পারি নাই। পরে অক্টোবরের 23 তারিখে হচ্ছে ওখান থেকে আমাকে বাংলাদেশ নিয়ে আসা হয়। এসে আমার বোনের কাছে শুনি অনেক ফোন দিছে আমার খোঁজ খবর নেওয়ার জন্য। 25 তারিখে আমার বার্থডে ছিল, অক্টোবরের 25 তারিখ। 23 তারিখে যখন আসি, আমার বোন বলছিল যে আপু 23 তারিখে আসতেছে, বাংলাদেশে আসবে, আপনি যদি কথা বলতে পারবেন 24 কিংবা 25 তারিখে। তখন ও বলছিল যে আমার পাখির জন্মদিন তো 25 তারিখে, আমি ওই দিনই কথা বলবো। আমার ফোনে নেট ছিল না, ওই নেট ভরাই দিছিল, আমার সাথে একটা ওর কথা বলতে চাই। পরে ফোন দিছে, আমি বললাম কে, আমি তখন অসুস্থ। তো বলতে আচ্ছা, আপনি যাকে ভালোবাসতেন? হ্যাঁ। আচ্ছা, বলছে কোন কেটে দিছে, যে তুমি আমাকে ভুলে গেছো পাখি? তো বলছে না পাখি, আমি তোমাকে ভুলি না, একদম গাড়ির ভিতরে বাসায় ফিরি, মামার বাসা থেকে। তো বাসায় ফিরতেছিলাম, তখন ওকে বললাম যে আমি তোমাকে ভুলি নাই পাখি, আমার সব কিছু মনে আছে। তো পরে বলতেছে যে তুমি ফিরে আসলে আমি অনেক খুশি হয়েছি, ঠিক আছে? দেন আমার বার্থডে দিনে খুব ভালোভাবে কাটলো। সে টাকা পাঠাইছে হচ্ছে আমার করার জন্য, বার্থডে করার জন্য। হ্যাঁ, টাকা পাঠাইছে খাওয়ানোর জন্য। ভালো কথা, মানে আমার বোনরা আবদার করছিল। আচ্ছা, মানে আপনার বার্থডে উপলক্ষে সে, হ্যাঁ, আর আমার ফিরে আসার জন্য সে একটা ট্রিট দিছে, মানে আমি ফিরে আসছি। আচ্ছা, বার্থডে পর্যন্ত সবকিছু ঠিক ছিল। তারপর থেকে বার্থডে দিন পর থেকে তখন কি আপনার শারীরিক অবস্থাটা কেমন ছিল? আপনি কি পুরোপুরি আমি সুস্থ ছিলাম? সুস্থ ছিলেন না? আচ্ছা, তখনও তখনও ট্রিটমেন্ট চলছে। আচ্ছা, ট্রিটমেন্ট চলতেছিল। তো ও যখন দেখলাম যে আমার ইনবক্স ভরে গেছে ওর একটা এসএমএস, যে পাখি তুমি কোথায়, কি অবস্থায় আছো, মানে 1000-এর উপরে এসএমএস। এটা কবে দেখছেন আপনি? এটা আমি দেখছি আমার বার্থডে দিন। আচ্ছা, এর আগে তো আপনি ফোন আপনার কাছে ছিল না? দিবে না তো, ডক্টর, হ্যাঁ, ডক্টরের নিষেধ ছিল। আচ্ছা, পরে আমাকে দেওয়া হলো। দেন দেখলাম ওর প্রতি আমার এত পরিমাণ ভালোবাসা জমে গেছে। আমি চিন্তা করলাম যে আমার বাবা মা এত কখনো ভালোবাসে নাই, ঠিক আছে? যতটা ও আমাকে ভালোবাসতেছে, এতটা আমি আমার বাবা মার ভালোবাসা ছোটবেলা থেকেই পাই নাই। একা একা বড় হয়েছি, বাবা মার সাথে 1 বছর পুরোপুরি আছে কিনা আমার মানে আমার মনে নেই। আচ্ছা, তো ওর প্রতি আমার তখন ভালোবাসাটা বেড়ে গেল। আমি তখন চিন্তা করলাম যে একটা মানুষ আছে যে আমাকে ভালো রাখতে পারবে। যখন ওর প্রতি পাগল হয়ে গেলাম, আমি আস্তে আস্তে ওর ভালোবাসার কারণে আমি সবসময় ফ্রেশ মাইন্ডে থাকতাম। আমার ভিতরে সেরকম কষ্ট কাজ করতো না, প্রেশার কাজ করতো না, মানসিক যে একটা, মানে আপনার মাইন্ডটা সবসময় ফ্রেশ ছিল তখন। হ্যাঁ, যার কারণে আমি খুব দ্রুত সুস্থ হচ্ছিলাম এরকম। আচ্ছা, মানুষের ভালো থাকার আসল দোষটাই হচ্ছে খুশি। হ্যাঁ, সেই খুশিটাই আমার মনের খুশি হলো বড় খুশি। হ্যাঁ, ওটাই ছিল। আর আমার ভিতরে কনফিডেন্স ছিল যে আমি আমার পাখি আমার কাছে থাকলে আমি ভালো থাকবো। আচ্ছা, ও যখন বুঝতে পারলো আমার প্রতি পাগল, তখন একটা ওর ব্যবহারটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে বললো, ও যে কথা বলতে শুরু করলো, আমার বিষয়টা শেয়ার করছিল, মানে ওর যে ফ্রেন্ডের কথা বলছিল। আচ্ছা, যার সাথে সে কথা বলতেন। তখন সে মেয়েটা চিন্তা করছে যে সে মেয়েটা আবার কি করছে, সেই মেয়েটা আবার একই সমস্যাকে বলছে যে ওর মাথার সমস্যা, ব্রেনের সমস্যা।
কেন জানি আমার মানে মনে হচ্ছে না যে মেয়েটা সত্য কথা বলতেছে। আচ্ছা আচ্ছা তো বলছে তোমার ফ্রেন্ডের সমস্যা, তো তুমি এত পাগল কেন? তোমার ফ্রেন্ড তো, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তাকে সাপোর্ট করো, তুমি তার জন্য কেন কাঁদছো? হ্যাঁ ঠিক আছে কাঁদছো, ভালো কথা, এতটা পাগল কেন তুমি? আমি তখন পুরোপুরি সুস্থ হই নাই। আচ্ছা আচ্ছা নভেম্বর মাসের 5 তারিখ মানে পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে আপনার প্রকাশ হয়ে গেছে। আচ্ছা, আমি আচ্ছা। আমি বলছি, আমি ডিরেক্টলি বলছি তুমি ওকে ভালোবাসো, তোমার সাথে ওর রিলেশনশিপ ও স্বীকার করে না। নভেম্বর মাসের 5 তারিখে মানে সে টোটাল ব্যাপারটা আপনার কাছে হাইড করে গেছে। আচ্ছা আচ্ছা নভেম্বর মাসের 5 তারিখে আমি ওকে বললাম যে তুমি সত্য কথা বলো, ওর সাথে তোমার কি ফ্রেন্ডশিপ না রিলেশনশিপ? তবু ও স্বীকার করে না, বলছে আমি ওকে প্রপোজ করেছি কিন্তু ও কখনো আমাকে রিপ্লাই করেনি। ঠিক আছে, তখন আমাকে তুই তুই বলা শুরু করলো। এখন আপনার সাথে ব্যবহার সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে, সম্পূর্ণই চেঞ্জ। মানে তুমি থেকে তুইয়ে চলে আসছে সে। অসুস্থতার খবর শুনে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ চেঞ্জ। আচ্ছা আচ্ছা এতটাই চেঞ্জ আমি মানে বলতে পারবো, মানে ভাবতে পারবেন না এরকম একটা অবস্থা। আমি বললাম পাখি তুমি এমন কেন করতেছো? তোমার তোমার নাতিন ভালো হয়ে যাবে, আমি দোয়া করবো। আমি তখন তাহাজ্জুদ নামাজ পড়তাম যে আচ্ছা, আল্লাহ আমার পাখিটাকে তুমি ভালো রেখো, শুধুমাত্র ওই একটা নাজদিন ফিরে আসবে এই চিন্তা করে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারলাম তোমার পাখিটাকে যেভাবে হোক ভালো রাখতে, ওর নাজদিনকে ওর কাছে ফিরে দাও। মেয়েটা কথা বলা বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে, ও আমাকে যেটা আমি আচ্ছা, চাইছি ওর কাছে যে মেয়েটার আইডিটা দাও আমাকে, আমি কথা বলবো মেয়েটার সাথে। হুম মেয়েটা এতটাই চালাক ছিল, ব্লক করার আগে বলছে সেই মেয়েটা নাকি বিয়ে হয়েছে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা সে মেয়েটা বিয়ে হয়েছে কিন্তু মেয়েটার হৃদয়কে ভালোবাসি, হৃদয়কে ছাড়া কিছু বুঝবে না। এটা মেয়েটা বলেছিল। আর একটা বিষয় আমার ভটকা লেগেছিল, মেয়েটার বিয়ে হয়েছে ভালো কথা, মেয়েটার হাজবেন্ড রাত 12টার পর ওর সাথে কথা বলার সুযোগটা কিভাবে দেয়? হুম আর একটা মেয়ের বিয়ে হওয়ার পরে ওর হাজবেন্ড কেন বাবার বাসায় রাখবে? হুম এটা আমার ভটকা লাগছে। আমি যে পাখি ও তোমাকে মিথ্যা কথা বলছে। তো নভেম্বরের 10 তারিখে নাকি মেয়েটার সরি নভেম্বর না ডিসেম্বরের 10 তারিখে নাকি মেয়েটার অপারেশন। আমার আর একটা বিষয় ঘটনা লাগছে, মেয়েটার অপারেশন ভালো কথা, মেয়েটা নাকি ইন্ডিয়াতে যাবে। 7 তারিখে ইন্ডিয়াতে যাবে, ভালো কথা। তো মেয়েটাকে ডক্টর ফোন অ্যালাউ করলো কিভাবে তোমার সাথে? মানে ও বলছে যে আমার সাথে ভিডিও কল কথা বলছে ও হাসপাতালে নেওয়ার আগে। ঠিক আছে, হাসপাতালে যখন নিছে, হ্যাঁ তখন বলছে তোমার সাথে ভিডিও কলে কিভাবে কথা বলবো? কোনো রকম ব্রেনের পেশেন্টকে কখনোই ফোন অ্যালাউ করবে না ডক্টর, এমনকি ফ্যামিলি মেম্বার ওখানে অ্যালাউ করে না। আর সাধারণত হসপিটালে এই সমস্ত ট্রিটমেন্টে ফোন অ্যালাউ না, আর নরমালি কিন্তু ফোন সাইলেন্ট করে রাখতে বলে ডক্টররা। সাইলেন্ট প্লাস আদার্স যে পারসন যে তার সাথে কথা বলবে হুম ওই মানুষটির কথা বলার সুযোগটা দেওয়া হয় না, হ্যাঁ কারণ কথা বলে ব্রেনে প্রেশার পড়ে। পরে কি হয়েছে? পরে আমি বললাম যে তোমার সাথে সত্যি ও ভিডিও কলে কথা বলছে? বলে হ্যাঁ। আমি বলছি দেখো আমি একটা কথা বলি, তুমি মাইন্ড করো না, অপারেশন কিন্তু আমারও হয়েছে। ঠিক আছে, আমাকে কিন্তু ফোন অ্যালাউ করেনি, প্লাস আমার অপারেশনের 2-3 দিন আগের থেকে আমার ফ্যামিলি মেম্বারকে আমার থেকে দূরে রাখছে যাতে আমি তাদেরকে দেখে দুর্বল না হয়ে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুর্বল হয়ে গেলে আমার ব্রেনে প্রেশার পড়বে, যার কারণে আমার অবস্থাটা মারাত্মক হতে পারে। ও বিশ্বাস করতো না, ওর জন্য পাগল, আচ্ছা আচ্ছা ওর জন্য পাগল। তখন আমি ধীরে ধীরে আরো অসুস্থ হতে লাগলাম। আমি কোথায় মানে যে পরে যতটুকু ভালো হয়েছিলাম জি জি ওর কারণে আপনি সিক হয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, sick কারণ হয়ে জিনিসটা আপনাকে তখন সরাসরি হিট করছিল আপনার হ্যাঁ। ব্রেনে। তখন আমি বললাম যে দেখো এটা মিথ্যা কথা বলছে তোমাকে। আচ্ছা ভালো কথা, ও যদি তোমার সাথে কন্ট্যাক্ট নাই করতে চায় তো ঠিক আছে, তুমি ওর সাথে কন্ট্যাক্ট করো না, সরি তাহলে তুমি ওর আইডিটা আমাকে দাও, আমি ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। বলছে ও সেটাও দেবে না। তাহলে আমি সবকিছু জেনে যাবো। তখনও স্বীকার করেনি মেয়েটাকে ভালোবাসে। ঠিক আছে, মেয়েটার সাথে পরিচয় আমার 1 বছর আগে থেকে। আচ্ছা আচ্ছা, মানে আপনারও আগে থেকে ওই মেয়েটার সাথে তার পরিচয় ছিল। হ্যাঁ, তখন আমি ওকে বললাম, প্রচুর কান্না করতাম রাত দিন 24 ঘন্টা নামাজে বসে 5 ওয়াক্ত নামাজের জায়গায় আমি তাহাজ্জুদ নফল নামাজ যত পড়তে হয় পড়ছে যে আল্লাহ আমার পাখিটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, ওকে আমার কাছে রেখে দাও। ঠিক আছে, এরকম সারা রাত বসে বসে আমি ঘুমাতাম না, কোনো সময় ঘুমাতাম না। আমার বাবা বলছিল যে এরকম করে বাজবি না, মরে যাবে, জমি বিক্রি করে তোরে ফিরাই নিয়ে আসলাম মেরে ফেলার জন্য না। তখন আমার আব্বুর কথাটা আমার খুব খারাপ লাগছে, যেমন আব্বু হঠাৎ এই কথাটা বলতেছে। আমার
আমি নাকি হচ্ছে যখন আমাকে অপারেশন থিয়েটার থেকে বের করে আমার বাবা নাকি আমাকে জড়ে ধরে কেটে দিছিল, জানলা তুমি তুমি আমার বাচ্চাটারে কেড়ে নিলা, এরকম। ডক্টর তো সেভাবে বলে নাই, ডক্টর হাল ছেড়ে দিছে, বলছে যে জ্ঞান ফিরলে সেটা আল্লাহর উপর ডিপেন্ড করে। স্বাভাবিক, কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান তার কাছে সব থেকে ভালো থাকুক, এবং দুনিয়াতে সব থেকে ভালো থাকুক তার সন্তান, এটা প্রত্যেকটা কারণ বাবা মাই অপারেশনের পরে ডক্টর কাম্য। কিছু বলে নাই, ডক্টর নাকি শুধু বলছে যে আমরা কিছু বলতে পারবো না, যদি জ্ঞান ফেলে তাহলে আশা আছে, জ্ঞান না ফেলে আমি সরি, এভাবে কথাটা বলেছিলাম। আচ্ছা আচ্ছা। সম্পূর্ণ আচ্ছা, আল্লাহর পরে কি হয়েছিল যে ওই মেয়েটার সাথে যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, মেয়েটা তাকে অ্যাবাউট করছিল, হ্যাঁ, পরে কি হয়েছিল? পরে আমাকে হচ্ছে প্রায় ডিসেম্বর 25 তারিখে ও অনেক কান্নাকাটি করতেছে, মেয়েটার সাথে কথা বলতে পারছে না, এতদিন কথা হয়নি, মেয়েটা ব্লক করে রাখছে। তা বলছে ও তোমাকে যদি এতই ভালোবাসে, মানে তোমার সাথে যদি এতই ঘনিষ্ঠ ফ্রেন্ডশিপ হয় তাহলে তোমাকে ব্লক করবে কেন? স্বাভাবিক। ভাই ঠিক আছে, কেন ব্লক করবে? এটা আমি কখনোই মানতে পারবো না তোমাদের এটা ফ্রেন্ডশিপ। আর তুমি এত কান্নাকাটি করতেছো, আমি কখনো মানতেই পারবো না। ভোরবেলা ফজর নামাজ পড়ে আমাকে ফোন দিছে, দেখে ও কাঁদতেছে, বললাম পাখি তুমি নামাজ পড়ছো? বলছে না একটু পরে আজান দেবে। ওখানে 2 ঘন্টা পরে, সরি 2 ঘন্টা না 3 ঘন্টার পরে হচ্ছে আজান দেয়, মানে আমাদের বাংলাদেশ টাইমটা একটু আগে। বাংলাদেশের সাথে 3 ঘন্টা ডিফারেন্স ছিল। হ্যাঁ, তো বলছে না আমি নামাজ পড়বো। বলছি তাহলে তুমি এখন কাঁদছো কেন? তখন ও আমাকে বলছে, আমি বলছি দেখো পাখি তুমি শেয়ার করো তোমার কি হয়েছে, তুমি কেন এত কাঁদতেছো? নিজেকে কন্ট্রোল করে বললাম তোমার না, তোমার কাছে ফিরে আসবে পাখি, আমি দোয়া করি তোমার জন্য, তুমি কেঁদো না। ও ফোনটা রেখে সাথে সাথে অজু করে এসে আবার নামাজে পড়লাম, আল্লাহ তোমার কাছে তো এই দোয়া করিনি আমি যে আমার পাখির যদি পানি আসে, তুমি প্লিজ ওর নাসিনকোর কাছে ফিরে যাও, আমার কিছু লাগবে না, তুমি আমার পাখিটাকে ভালো রাখো। তখন দেখি কান্না করতাম, কিন্তু কান্না করতাম, ওর ফোন ধরতো না। আমি বললাম পাখি আমি তোমার পাখির জন্য দোয়া করতেছি, তোমার পাখি ভালো থাক, ভালো আছে, তোমার কাছে ফিরে আসবে, দেখো তোমার সাথে কথা বলবে, ঠিক আছে? তো এরকম করে হঠাৎ করে একদিন আমাকে বললো, হঠাৎ করে না 26-27 তারিখে দিকে বললো যে ও নাকি বাংলাদেশে আসবে। তা বললাম কত তারিখে? তো জানুয়ারি মাসের 13 তারিখে হচ্ছে বাংলাদেশে আসছে, 2019 সালে 13 তারিখে বাংলাদেশে আসছে। আসার আগে আমাকে ফোন দিয়েছে, প্রত্যেকটা মোমেন্টের ছবি পাঠাইছে যে আমি আসতেছি, এই করতেছি, সেটা। এর মধ্যে আমি ওকে আমার ভালোবাসা দিয়ে সবসময় ভালো রাখার চেষ্টা করছি। তারপরে হচ্ছে যে ওকে ভালোবাসার কথা বলতো, কিভাবে পরিচয় হয়েছে, মানে ভুল করে সবকিছু ওকে বলতো, যেটা আমাকে বলতো না, আমার সাথে খুব কম কথা বলতো। তো আমাকে যেদিন ও দেশে আসছে, তো দেশের বাড়িতে যখন যায় ও গ্রামের বাড়িতে, আমার জন্য চকলেট নিয়ে আসছিল, বলছিলাম যে আমাকে চকলেট নিয়ে আসছে, চকলেটের সাথে সাথে ঘড়ি, শ্যাম্পু, আর কি কি যেন নিয়ে আসছে, ও কাজল। ও প্লেনে ওঠার আগের থেকে প্রত্যেকটা মোমেন্টের ছবি আমাকে পোস্ট মানে পাঠাইতো ইমোতে, যে পাখি আমি এখানে, পাখি আমি এটা কিনেছি, পাখি আমি প্লেনে উঠতেছি। হ্যাঁ, প্লেনে ওঠা পর্যন্ত নেট কানেকশন ছিল, দেন তারপরে যখন প্লেনটা টেক অফ করে তখন আর ছিল না। তো যখন ও ল্যান্ড করে বাংলাদেশে, ল্যান্ড করার পরে তখন তো আর ওভাবে কন্ট্যাক্ট করতে পারে নাই। তো ওর হচ্ছে যে পুরোনো একটা বাংলাদেশি নাম্বার, ওখান থেকে আমাকে ফোন দেয় যে পাখি আমি বাংলাদেশে, ঠিক আছে? আমি তো খুশি হয়ে গেছি, বলছে যে পাখি তুমি আসবে? আমি বলছি হ্যাঁ বলো কোথায় যেতে হবে বলো। বলছে থাক আমার বাবা আসতেছে, ওর বাসা হচ্ছে পাবনা। আচ্ছা আচ্ছা। তো বাবা আসতেছে, আমি বাবার সাথে বাসায় যাবো, আমি যেদিন ঢাকায় আসবো সেদিন তুমি আমার সাথে মিট করো। ওর সাথে আমার প্রথম দেখা হয় 29 তারিখে, জানুয়ারি মাসের 29 তারিখে। তো ওই দিন সকালবেলা ও তার আগেই ঢাকাতে আসে, গাজীপুরে ছিল ওর মামাতো ভাইয়ের সাথে, তখন আমাদের বিষয়টা জানতো, দেখা করছিলাম। তখন আমি আমার বাবার বাসাতেই থাকি, বাবার সাথে কমলাপুরে। তো আসছিল, আসার পরে বলছিল যে ও তখন আমার ওর ফেসবুক আইডি আমার কাছে ছিল, দিয়েছিল একদিন। আমি বলছি তুমি সেটা আমাকে এত মানে ও কিছুটা হলো মানে বিষয়টা আমার কাছে হাইড করছে, আমি ভাবছি না ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই চিন্তা করে যেহেতু আমার ভালোবাসাকে ভুলে দিতে পারছো, তাহলে আরো ভালোবাসা হয়তো বা ও আর কথা উচ্চারণ করবে না, এরকম চিন্তা ভাবনা করে আমাকে বলছেন তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তোমার ফেসবুক আইডি দিতে। ও আমার আইডি নিছে, ঠিক আছে, ওর আইডি দেয় না।
আচ্ছা আচ্ছা আমি বলছি তোমার আইডি দিত, তো দিছিল আধা ঘন্টার জন্য, ওর সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, তো আনফরচুনেটলি ও মানে ফেসবুকে একটা অপশন আছে যে অল ফোন থেকে লগ আউট না করলে ওটা রয়ে যায়। হ্যাঁ, ব্যাকআপ রয়ে যায়। তো ও জানতো না। তো তখন আবার ওর ফোনে যত রকম, আমি আবার কি করছিলাম, মেসেঞ্জারে ওর আইডিটা কানেক্ট করে রাখছিলাম, ঠিক আছে, যত মেসেজ আসতো আমি দেখতে পারতাম। সকালবেলা বলছে বিকাল 4টার দিকে হাতিঝিলে দেখা করতে, রামপুরা ব্রিজে। আমি ওর জন্য খুব মানে এক্সাইটেড ছিলাম যে আমার পাখিদের সাথে আমি দেখা করবো। ওর এটা হচ্ছে দুপুরবেলা 12টার দিকে ও আমার সাথে কথা বলতেছিল ফোনে, বলতে বলতে বলছে আমার মামা কল দিবে, তুমি এখন আর ফোন দিও না। হ্যাঁ, তো বলছে তোমার মামা কল দিবে, ফোন দেবো না, এটা এবার কেমন ধরনের কথা হয়? আমি ফোন দিলে তো তোমার মামা হচ্ছে যে জানতে পারবে না। কিভাবে জানতে পারবে? তোমার মামা তো ফোনে কথা বলবে, তার কাছে তোমার নোটিফিকেশন যাবে না, তোমার কাছে যাবে, তোমার ফোনে আসবে, তাহলে এই সমস্যাটা কি? এই চিন্তাটা আমার মাথায় ছিল, ওকে বলি নাই। তো বললাম ঠিক আছে, তুমি তোমার মামার সাথে কথা বলো। বললাম ঠিক আছে, কথা বলো। কেন জানি না নুডলস রান্না করতে করতে মনে হলো যে একটু ফেসবুকে ঢুকি। নুডলসটা কি আপনি রান্না করতেছেন? হ্যাঁ, মানে আপনি বাসা থেকে রান্না করে নিয়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো নুডলস রান্না করতে করতে ওর আইডিতে ঢুকি, ঢোকার পরে দেখি মামার কাণ্ড, চ্যাটিং হচ্ছে, দেখে মাথা খারাপ। কি হচ্ছে এটা? কথা বলতেছো শিওর হওয়ার জন্য, কনফার্ম হওয়ার জন্য আসলে ও কথা বলতেছে কিনা ফেসবুকে, ঠিক আছে। তো ফোন দিছি, বলতেছে যে, আমি বলতেছি আচ্ছা তুমি কি তোমার মামার সাথে কথা বলতেছো? বলতেছে হ্যাঁ আমি আমার মামার সাথে কথা বলতেছি, ডিস্টার্ব করো না, এটা বলে ফোনটি কেটে দিচ্ছি। তখন চিন্তা করলো যে আমি স্ক্রিনশট নেব, আমি এখন ওকে কিছু বলবো না। মানে ও আমাকে যেগুলো কথা কখনো বলে নাই, ভালোবাসার কথা, যতটা আদর মেখে কথা বলতে হয় সেসব কথা ওই মেয়েটাকে বলতেছে। আচ্ছা আচ্ছা। আমার দেখে এতটা খারাপ লাগছে, কাঁদছিলাম আমি। মানে এগুলো কি অ্যাডাল্ট টাইপের কথাবার্তা ছিল? না। তাহলে যেমন পাখি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এক্সেট্রা এক্সেট্রা সামথিং যেগুলো। ওকে। তো আমি চিন্তা করলাম যে এসব কথা আমাকে বলতো, মানে ওই মেয়েটাকে কীভাবে বলতে পারতেছে? ঠিক আছে, ওরা আমাকে ভালোবাসে, আমাকে লাস্টে বলছে আপনি কেউ পৃথিবীও যে আমাকে ছাড়া থাকতে পারবে না, এই করবে না, সেই করবে না, সে মানুষটা কী করে কথা বলতে পারে? তবুও আমার ওর প্রতি নেগেটিভ ফিলিংসটা আসে না যে ও খারাপ ছিল, এরকম চিন্তা ভাবনা আসে না, এখনও আসে না। আর আমি তো প্রচুর ভালোবাসি, আমার নিজের চেয়েও ভালোবাসি, নিজের জীবনের চেয়েও ভালোবাসি। ওর এই অবস্থাটা দেখে সেদিন চুপচাপ মিট করা আমার সাথে, সেদিন আর রান্নায় মনোযোগ ছিল না, লবণটা দিই নাই, ঠিক করে ডিমটাও মাখাই নাই। আর মনে পড়লে খুবই লাগে। তো চুপচাপ খাইছে, কি জন্য খাইছে তার আগে আমাকে কথা বলছি, সন্ধ্যেবেলা দেখা করছি, দেখা করার পরে হাতে যেতে বসছি, বসার পরে আমি বলছি তুমি তোমার মামার সাথে কথা বলেছো? বলছে তোমাকে একটা জিনিস দেখে দাঁড়ো, স্ক্রিনশট যতগুলো দিয়েছিলাম সবগুলো দেখিয়েছিলেন? দেখাইছি। বলছি নাজনীন তোমার মামা কবে থেকে এলো? ও আর কোনো কথা বলে না। আমার 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 হাতটা আমার বুকে ধরে বলতে আমার ক্ষমা করে দাও, এই জায়গাটায় তুমি ছাড়া কেউ থাকে না। বাস এর সাথে এমনিও ভাবে কথা বলতেছি, এভাবে বলছি, এতটাই পাগল ছিলাম আমি, বিশ্বাস করে নিয়েছি, ক্ষমা করে দিছি আমি ওকে। ওর প্রতি আমার নেগেটিভ ফিলিংস আসেই নাই যে আমি ওকে রাগ করবো, মারবো, ঝগড়াঝাটি করবো, ওরকম চিন্তা ভাবনা আসেই নাই যে আমি ওকে এটা বলবো। ও আমাকে বলছে যে, ও আমাকে জড়ায় নিয়েছে, মানে মুখে জড়ায় নিয়েছে, যে বলতেছে এখানে তুই ছাড়া কেউ থাকে না। কথাটা এখনো মনে পড়ে। পরে মেয়েটার সম্পর্কে তারপর আমার ফিনান্সিয়াল প্রবলেমের সমস্যা আবার দেখা দিল। পরে আমি হচ্ছে গার্মেন্টসে ঢুকি, গার্মেন্টসে ঢোকার পর থেকে ওর বিহেভিয়ারটা চেঞ্জ হয়েছে, আমার থেকে দূরত্ব বজায় রেখে। মানে আপনাদের অর্থনৈতিক অবস্থা যখন আরো খারাপের দিকে যেতে থাকে তখন আপনি বাধ্য হয়ে গার্মেন্টসে আপনি জব করেন। তো ওকে আমি তখন কি সে কি বাংলাদেশেই ছিলেন? হ্যাঁ, তখন বাংলাদেশে ছিল। আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশে ছিল, তখন গ্রামের বাড়িতে চলে গেছে, তখন আমাকে সময় দিত না, ওর আব্বুর সামনে আপনি কথা বলতেন, রেগুলার কথা বলতেন। হ্যাঁ, বাট আপনার সাথে আস্তে আস্তে দূরত্ব সে নিয়ে আসে। হ্যাঁ, আমাকে ডিরেক্টলি বলে দিয়েছিল যে ও তোর মতো না, ও আমার জীবনে ফিরে আসবে না, কারণ ও মেয়েটা বলছিল যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। তো আমার ভিতরে তখন আর জিদ জাগলো যে এই মেয়েটার ভিতরে কি আছে আমি দেখবো, ঠিক আছে। মানে আমি মেয়েটার আইডি খুঁজে বের করলাম, মেয়েটার একটা ফ্রেন্ড আছে যার সাথে তার জীবনের সব কিছু শেয়ার করতো, আচ্ছা ঠিক আছে। তো আমি তার সাথে একটা রিলেশনশিপ
তৈরি করেন হ্যাঁ, আপনি? তৈরি করি। আচ্ছা আচ্ছা তো জাস্ট 2 দিনের ভিতরে এই ছেলেটা এত পাগল ছিল, 2 দিনের ভিতরে আমার জন্য পাগল হয়ে গেছিল। ঠিক আচ্ছা, আছে, এরকম অবস্থা। তখন আমি বলছি যে, "নাজনীন তোমার ফ্রেন্ড হয় না?" বলছে। আমি এভাবে বললাম, আমি বলছি, "তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের নাম বলো।" তো বলছে, "নাজনীন আমার বেস্ট ফ্রেন্ড।" হ্যাঁ? আমি বললাম, "ও আচ্ছা। তো নাজনীনের বিষয়ে কিছু বলো শুনি।" মানে আমি যে নাজনীনের কথা জানতে চাই এটা কিন্তু বুঝতে দেই না। ও বুঝতে পারেও নাই কখনো যে আমি নাজনীনের আচ্ছা, বিষয়ে জানার জন্য এই করছি। আচ্ছা ঠিক আচ্ছা আছে, পরে নাজনীনের বিষয়ে A to Z জানলাম, নাজনীনের নাম্বারটা পর্যন্ত ওর কাছে নিয়েছি। আচ্ছা। নাজনীনকে বলছি যে আমি পিয়াসের ফ্রেন্ড এসে, হ্যাঁ পিয়াসের গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে কথা বলে এসে নাজনীনের কাছ থেকে নাজনীনের আসল ঘটনা জানলাম। জানার পরে তখন আমি দিন রাত 24টা ঘন্টা আমার জন্য পাগল হয়ে মতো কান্না করতাম, আর করে নামাজ মারলাম, তুমি আর পাখিটারে ফেরত দাও। ওই মেয়ের কাছ থেকে ওকে সরাই ফেলা এটা বলিনি, বলছে ওই মেয়েটার কাছ থেকে ওই মেয়েটার আসল সত্যটা ওর সামনে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা এমনকি এসেও গেছিল, তার আগে হৃদয় আমার কাছ থেকে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল হঠাৎই। আমি খুব কান্না করতাম, তো এর জন্য ও আমার কান্নাটা সহ্য করতে পারতো না। ঠিক আছে, ও এর মধ্যেই ও হচ্ছে যে বিদেশ চলে যায়। যাওয়ার পরে এই অবস্থা। আমি ওর সাথে কন্ট্যাক্ট করার জন্য ও হচ্ছে আমার নাম্বার কার কাছে যেন দিছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওর বিদেশেই আর কি ওর পরিচিত কোনো ফ্রেন্ড হতে পারে, তার সাথে সে আমার সাথে কন্ট্যাক্ট করতেছে। ভাই ভাবছিল যে আমি তার প্রতি ইমপ্রেসড হয়ে যাবো, কিন্তু আমি হৃদয়ের বিষয়ে বারবার প্রশ্ন করতাম। হৃদয়ের নাম্বার দিয়েছিলাম যে প্লিজ একটু হৃদয়ের সাথে কথা বলে তার নাম্বারে। ঠিক আছে, হৃদয়ের আম্মুর কাছে ফোন দিয়েছি। হৃদয়ের আম্মু আমাকে মেয়ের মতো ভালোবাসতো, একদম মানে কি বলবো, তারা আমাকে এতটা আপন করেছিল, আমি কখনো ভাবতেই পারিনি যে এরকম একটা বিচ্ছেদ তৈরি হয়ে যাবে, বিচ্ছেদ হবে। মানে হৃদয় সম্পূর্ণভাবে আপনার কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কি বলবো, মানে প্রায় 1.5 মাসের মতো আমি গার্মেন্টসে যখন তখন তো আপনার মনে হয় কাজেও মন বসতো না, যে আপনি তখন যে কাজ করতেন। বকা শুনতে শুনতে আমার জীবন যেত। প্লাস আমি প্রত্যেকটা 5 মিনিট পর পর বাথরুমে যেয়ে কান্না করতাম, এরকম একটা অবস্থা ছিল। আমি কাঁদতেছি, আমি মানে বডিগুলো পাস করতেছি, মানে আমার গার্মেন্টসে যে কাজগুলো ছিল, আমার চোখের মানে প্রত্যেকটা বডিতে পড়ছে, প্রত্যেকটা বলতে আমার এক ফোঁটা হলো আমার চোখের মধ্যে পড়ছে। এরকম একটা সারাটা দিন কাজ, রাতের বেলা হাত পা ছড়াই দিয়ে পাগলের মতো কাঁদছে যে আল্লাহ তুমি আমার পাখিটা ফেরাই দাও। এমন কোনো মানুষ নেই যার আইডি থেকে চেষ্টা করেনি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, সবগুলো আইডি ব্লক করে দিয়েছে। শুধু একটা বার বলছে পাখি আমার ভুল কে ছিল বলো। ও আমাকে বলে আমার ফ্যামিলি তোকে কোনোদিন মেনে দিবে না। আমি বলছি দেখো তুমি যেমনটা তো আমি হওয়ার চেষ্টা করবো, বলো তুমি যদি আমার পাশে থাকো আমি পারবো, আমার পারবো, তোমরা যদি কোনোদিন পারবি না। ঠিক আছে, আমি বললাম যে আচ্ছা আমার গায়ের রঙটা তোমার সমস্যা, আমি এখনকার যদি গায়ের রং চেঞ্জ করার কোনো বিষয় না। ঠিক আছে, তুমি যদি একটাবার বলো, যদি একটাবার পাশে থাকো ভালোবেসে, আমি দেখো সব কিছু করতে পারবো। কিন্তু ও নাজনীন মেয়েটা ওকে এতটা জাদু করছিল যে ও কখনোই কোনো কিছু চিন্তা ভাবনা করে না, আমি মরবো কি বাঁচবো, ডিরেক্টলি ব্লক করে দিয়েছিল। আমি মানসিকভাবে ভেঙে পড়তেছিলাম, আমার কাজে মন বলতো না। ও চলে যাওয়ার পর আমি জাস্ট যে মাসে চলে গেছে তারপরের মাসে আমি রিজাইন দিয়ে দিয়েছি, কারণ আমি জানি আমি আর কাজ করতে পারবো না। অবশেষে আমার অবস্থা এমন একটা অবস্থা করে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, মানে আমি কাঁদতাম, আমার রুমমেটরা সবাই ডিস্টার্ব হতো পাগলের মতো। না আমাদের নিয়তে যখন দাঁড়াতাম আল্লাহরে কথা বললো তুমি আমার বাকিটারে মিলাই দাও, এতটা পাগল ছিল আমার প্রতি আমি। নামাজের সিজদা থেকে কখনো উঠতাম না, 5 মিনিট 10 মিনিট আমার সিজদা কেটে যেত। আপনার ফ্যামিলি কি জানতো ব্যাপারটা? আপনার বাবা কি জানতেন? বাবা আমি যখন চাকরি ছেড়ে দিয়ে এখানে আসি তখনও কাঁদতাম। এর মধ্যে ওর সাথে যখন কন্ট্যাক্ট থাকাকালীন আমি একবার বিষ খাইছিলাম। আমি হাসপাতালে ভর্তি এসেছিল, ও দেখতে আসেনি। আর আমি চাইছিলাম না যে ও আসুক, কারণ ও আসলে পুলিশ কেস হয়ে যেত, কারণ থানার ওসি আসছিল। যে কারণে বিষটা খাইছি, এসে আমার আব্বু তো বলে দিতে লাগছিল ওর নামটা, যে ওই ছেলেটার জন্য। আমার আব্বু কিছু কিছু জানতো, আমি শেয়ার করছিলাম। আচ্ছা আচ্ছা, বলি নাই। তো এখন কি অবস্থা আপনার? বলি, ওখান থেকে আসার পরে আমি তখনও পাগলের মতো করতাম, সবসময় হৃদয় করতাম পাখি হৃদয় ফিরে এসে। তারপরে চেষ্টা করে গেছে ওর সাথে কন্ট্যাক্ট করার জন্য। এমন একদিন গেছে, এমন একটা সময় এতটা পাগল হয়ে গেছে, আমার আব্বু আমাকে মারছে, মারছে, আমার গলায় পাড়া দিয়েছে, যদি আরেকবার খেলে ওই নামটা নিবি আমি তোর মেরে ফেলবো। মুখতে রক্ত হয়ে গেছে, তারপর আমি একটা কথা বলছি পাখি তুই ফিরে আমার এখান থেকে নিয়ে যা, ওরা আমাকে বাঁচতে দিবে না।
এতটা পাগল হয়ে গেছি। তখন আশেপাশে লোকজন বলছে, আমার এইটুকু সেন্স ছিল, ঠিক আছে। তারপরে কি হয়েছে, কিরকম পাগলামি করছে আমি জানি না। আপনি সম্পূর্ণ মেন্টালি প্রেশার হয়ে গেছে? হ্যাঁ, একদম সম্পূর্ণ মেন্টালি পেশেন্ট। ওকে। তো আশেপাশের লোকজন বলছে যে মেয়েটাকে হচ্ছে ডাক্তার দেখান, তা নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, পাগল হয়ে গেছে পুরো। পরে আমাকে ঢাকা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। এটা কবেকার ঘটনা আমি জানি না, আমার মনে নেই। মানে আপনি সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিলেন? আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার যে এতটা চাপ, আপনার যে মানসিক মেন্টালি যে প্রেশারটা ছিল, এই জিনিসগুলো কি হৃদয় কখনো জানতে পেরেছিলেন? পারছে পরে। আপনি কি না, ও এখনো জানে না যে আমি মানসিক হাসপাতালে ছিলাম। ও এখনো জানে না? আচ্ছা, এখন হৃদয় সাহেব এখন কোথায় আছেন? হৃদয় এখনো বাহিরে আছে? বাহারানে আছে। কথা ওর সাথে, কিন্তু অতটা ওভাবে ক্লোজলি কথা বলি না আমি, একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা। আচ্ছা আচ্ছা। আর সে যাকে পছন্দ করতেন, মানে আপনি যতটা হৃদয়কে ভালোবাসতেন নিজের জীবনের থেকেও বেশি, ঠিক সেরকমই ভালোবাসাটা বাসতেন হৃদয় সাহেব আরেকজনের জন্য। হ্যাঁ, তো ওনাদের সম্পর্কটা কোন পর্যায়ে এখন বর্তমানে? এখন আর ওভাবে নাই। ও আমাকে তো সেটাই বলে, কারণ ও চায় না নাদিনীর সাথে, ও নাদিনীর কথা এখন শুনতে পারে না আর কি। 1-1.5 মাস পরে আমিও কি করছি, আমি যখন মানসিক হাসপাতাল থেকে আসি তার 1 সপ্তাহ আগে, ডাক্তারটার নাম আমি ভুলে গেছি, উনি আমার সাথে ফ্রেন্ডলি বিহেভ করতো। উনি আমাকে বলতো তুমি আমাকে হৃদয় ভাববা, ঠিক আছে। ওনার সাথে খেলতাম, আমার খুব একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছিলো। পরে আমাকে বলছে যে দেখো, একটা মানুষ, একটা জীবন কখনোই অন্যের জীবনের পরিপূরক হতে পারে না। আর কারো জীবন কারোর জন্য থেমেও থাকে না। হ্যাঁ, অন্যের জীবনে পরিপূরক নয়, আর একটা জীবন একটাই, ঠিক আছে। জীবন চলে গেলে আর ফিরে পাবা না। তাই এই জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুমি দেখিয়ে দাও যে সে ছাড়াও তুমি সুন্দরভাবে বাঁচতে পারো। শুধু তার ভালোবাসাই তোমাকে দুর্বল করতে পারে না। একজনের ভালোবাসা পায়নি তো কি হয়েছে, শত মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তুমি এগিয়ে যাও, দেখবা তো 1000 হৃদয় তোমাকে ভালোবাসবে, 1000 হৃদয়ের মতো মানুষ তোমাকে ভালোবাসবে। অনেকভাবে আমাকে ইন্সপায়ার করছে। তো আমি অনেকটা মানে নিজেকে রিকভার করে নিয়েছি। এখনো ওকে পাগলের মতো হয়তো বা তখন যতটা ভালোবাসতাম, জাস্ট ওটা আমি প্রকাশ করতাম। সেটা আমার হচ্ছে যে শারীরিক ভঙ্গি বলুন বা ফিলিংস বলুন, মানে যেভাবেই হোক আমি প্রকাশ করতাম। কিন্তু এখন আমি তার থেকে বেশি ভালোবাসি, কিন্তু এখন আর ইচ্ছা করে না আমি তাকে বলি। এখন আপনার শুধুমাত্র ফোনেই যোগাযোগ হয়, খুবই সামান্য স্বল্প আকারে ফোনে যোগাযোগ হয়। হৃদয় আপনাকে এখন আর ভালোবাসেন না, কিন্তু এখন ভালোবাসেন, কিন্তু সে পাশাপাশি সে যে ও যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকে সেটা আমি আর এটা আমি হলপ করে বলতে পারবো, কারণ ও আমাকে বলছে ওর জীবনে অনেক মেয়ে আসছে, ওর জন্য অনেক কান্নাকাটি করছে, ঠিক আছে। ও আমাকে একটা কথা বলছে, তোর মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আচ্ছা আচ্ছা, আপনি হৃদয়কে পাগলের মতো ভালোবাসতেন। এই ভালোবাসাটা হৃদয় সাহেব অনেক পরে বুঝতে পারেন, অনেক পরে বুঝতে পেরেছি, এমনকি আমার কাছে এবং সে এর ভিতর যে মেয়েটাকেও ভালোবেসেছেন, হ্যাঁ, সেই মেয়েটার যে কিছু নেগেটিভ সাইড ছিল, এই সাইডগুলো যখন হৃদয় সাহেব জানতে পেরেছিলেন, পরবর্তীতে সে তার ভুল বুঝতে পারে এবং সে আপনার কাছে স্বীকারও করে যে তার ভুল হয়েছে। তো এখন আপনি হৃদয়ের সাথে কি যোগাযোগ করেন এখন আপনি? হ্যাঁ, মাঝে মধ্যে কথা বলি। এখন আপনার ইচ্ছাটা কি, আপনি মানে আপনার চিন্তাটা কি এখন, যে এই যে হৃদয় যে এখন আপনাকে ভালোবাসে, আপনিও তো হৃদয়কে আগে অনেক ভালোবাসতেন, এখনো বাসেন, বাট এখন তার কাছে ওভাবে প্রকাশ করেন না, তার আগের থেকে অনেক বেশি ভালোবাসেন। এখন আপনার চিন্তা ভাবনাটা কি, যে আপনি আসলে সামনে কি করবেন, আপনার মানে আপনার ইচ্ছাটা কি? আপনার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে এর ভিতরে, এক হৃদয়কে নিয়ে মানুষ যারা একজন আরেকজনকে ভালোবাসে, আসলে এরকমই হওয়া উচিত। ভালোবাসাটা এরকমই হওয়া উচিত যে নিজের জীবন দিয়ে দিতেও কেউ দ্বিধা করে না। হ্যাঁ, তো এখন আপনি কি চিন্তা ভাবনা করতেছেন যে আপনি সামনের দিকে কিভাবে আগাবেন? আপনার তো একটা ভবিষ্যৎ আছে, আপনার চিন্তা ভাবনা আছে যে আপনি জীবনে কি করতে যাচ্ছেন। হ্যাঁ, আর যেহেতু একজনকে মন দিয়েই ফেলেছেন, মন সবাইকে দেওয়া চায় না। হ্যাঁ, তো আপনি কি ভাবতেছেন এখন? আমি এখন ভাবতেছি যে বাই দ্য ওয়ে যেটাই হোক না কেন, আমার এখন মূল লক্ষ্য হচ্ছে আমি বিসিএস ক্যাডার হব। আমার ফোকাসটা পড়াশোনায় দেওয়া উচিত, প্লাস আমি কীভাবে আমার লক্ষ্যে পৌঁছাবো সেদিকে ফোকাসটা দেওয়া উচিত। সেক্ষেত্রে আমি সাবধানে এগোনোর চেষ্টা করবো।
আর সবার আল্লাহ যেন আমার পাশে থাকে, প্লাস আমি চাইবো যে সবাই যেন আমাকে এই বিষয়ে সাপোর্ট করে। ইনশাআল্লাহ। মেন্টালি সাপোর্টটা আমার দরকার, যাতে আমি ভেঙে না পড়ি। আমরাও দোয়া করি আপনার জন্য যে আপনি আপনার লক্ষ্যে, আপনার টার্গেটে আপনি পৌঁছান। আল্লাহ তাআলা যাতে আপনার যেটা ইচ্ছা, অনেক বড় একটা ইচ্ছা, এই ইচ্ছাটা যাতে আল্লাহ তাআলা পূরণ করেন। আজকে আমাদের এই জীবনের ক্যানভাসে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জানি না আমাদের দর্শকদের কাদের কাছে কেমন লেগেছে আজকের আপনার এই জীবনের বাস্তব ঘটনাটি শুনে। তো আমরা চাই না আসলে কারো জীবনে এতটা কষ্ট নেমে আসুক, কারণ ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে এবং ভালোবাসলে কষ্ট পেতে হয়, এটাই স্বাভাবিক। কেউ প্রকাশ করে, কেউ করে না, কেউ নীরবে সয়ে যায়। তো আমরা দোয়া করি আপনি আপনার লক্ষ্যে পৌঁছান, আপনি থেমে থাকবেন না। ইনশাল্লাহ আপনার একদিন সুদিন অবশ্যই আসবে এবং সেই শুভকামনা আমাদের তরফ থেকে আপনার জন্য সবসময় থাকবে। আমরা দোয়া করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।